ক্লাস 11-এর আজকের ফিজিক্স ক্লাসে আমরা পড়ব নিউটনস লজ অফ মোশন বা নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টারের অন্তর্গত ডিফারেন্ট টাইপস অফ অ্যাকশন অ্যান্ড রিয়াকশনস সম্পর্কে বা বিভিন্ন ধরনের ক্রিয়াবল এবং প্রতিক্রিয়াবল সম্পর্কে। এছাড়াও আজকে আমরা এই ক্রিয়াবল ও প্রতিক্রিয়াবল সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা এবং তার সমাধান কিভাবে করা যায় সেই সম্পর্কেও দেখব। বিভিন্ন ধরনের ক্রিয়াবল ও প্রতিক্রিয়াবলের ধারণা প্রথম পাওয়া যায় নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে, যেখানে প্রথম বলা হয়েছিল যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে একটা বস্তুর কথা ভাবি যাকে স্থির অবস্থায় একটি তলের উপর রাখা আছে, তাহলে এই বস্তুটির যে ওজন ডাব্লু, দ্যাট ইজ এমজি, যা কিনা এই তলের উপর লম্বভাবে নিচের দিকে প্রযুক্ত হয়, এটাকে আমরা বলি ক্রিয়াবল। এর ফলে এই তল বস্তুর উপর লম্বভাবে উপর দিকে একটি প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, যাকে আর দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই আরকে বলা হয় লম্ব প্রতিক্রিয়া বল। এবং এই ধরনের ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল যেখানে অবস্থান করে তাকে আমরা বলছি ঘাত বা থ্রাস্ট। তাহলে ঘাত বা থ্রাস্ট হলো একটা বিশেষ ধরনের ক্রিয়াবল ও প্রতিক্রিয়া বলের উদাহরণ, যেখানে লম্ব প্রতিক্রিয়া বল আর তাকে যদি ভেক্টর চিহ্ন দিয়ে লেখা হয়, তাহলে বস্তুর ওজন ডাব্লু যেটা কিনা নিচের দিকে ক্রিয়া করছে, সেটাও একটি ভেক্টর দিয়ে লিখলে এর আগে একটি ঋণাত্মক চিহ্ন বসাতে হয়। এই নেগেটিভ সাইনটা বোঝায় যে এখানে ডাব্লিউ এর অভিমুখ লম্বভাবে নিচের দিকে, দ্যাট ইজ এমজি, বস্তুটির ওজন, যাকে আমরা ক্রিয়াবল বলেছি, এবং তলটি বস্তুর উপর যে লম্ব প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে লম্বভাবে উপর দিকে, সেটি ঊর্ধ্বমুখী। এছাড়াও ক্রিয়াবল প্রতিক্রিয়া বলের উদাহরণে আরও যেটি আমরা পাই সেটি হলো ধাক্কা বা পুশ। যেমন ভূমিতে হাঁটার সময় বা মাটিতে হাঁটার সময় পা দিয়ে মেঝের উপর যে ক্রিয়াবল প্রযুক্ত হয় তাকে আমরা বলি পুশ। এছাড়াও দরজা খোলার সময় বা জানলা খোলার সময় এই সমস্ত ক্রিয়া করার সময়ও আমরা যে ক্রিয়াবল প্রয়োগ করি তাকে আমরা বলছি ধাক্কা বা পুশ। এবং এক্ষেত্রেও একটা ছবি দেখানো হয়েছে, দেখো, পা দিয়ে আমরা মাটির উপর যে বল প্রয়োগ করি সেটা হলো পুশ বা ধাক্কা বল। এটিকে যদি ক্রিয়াবল ধরা হয়, তাহলে মাটি আমাদের পায়ের উপর ঊর্ধ্বমুখী একটি প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, দ্যাট ইজ আর, যেখানে এফ ভেক্টর ইজ ইকাল টু মাইনাস আর প্রাইম ভেক্টর। এবং এই লম্ব প্রতিক্রিয়া বলের প্রভাবেই আমাদের পা সামনের দিকে এগিয়ে যেতে পারে। সুতরাং ধাক্কা বা পুশ হলো আরেকটি বিশেষ ধরনের ক্রিয়াবল ও প্রতিক্রিয়া বলের উদাহরণ। এছাড়াও আমরা বিভিন্ন ক্ষেত্রে অপর যে উদাহরণটি পাই সেটি হলো টান, পুল অর টেনশন। কোনো বস্তুকে দড়ির সাহায্যে বা হুকের সাহায্যে ঝুলিয়ে দেওয়া হলে দড়িতে প্রযুক্ত যে ক্রিয়াবল, যেমন এখানে একটা ছবি দেখানো হয়েছে। এই ছবিতে দেখো, দড়ির সাহায্যে একটি আংটা দিয়ে কোনো একটা বস্তুকে বা একটি ওজনকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বস্তুটির ওজন লম্বভাবে নিচের দিকে ক্রিয়া করছে, দ্যাট ইজ ডাব্লু। তাহলে এই অবস্থায় এই দড়িটির ওপর যে বল নিচের দিকে ক্রিয়া করছে তাকে আমরা বলছি টান। এই টানকেও আমরা এক বিশেষ ধরনের ক্রিয়াবল হিসাবে বলবো। যেমন স্প্রিং তুলা যন্ত্র, স্প্রিং তুলা যন্ত্রে সাধারণত এই ঘটনাটা দেখা যায়। স্প্রিং তুলা যন্ত্রে আমরা টান, পুল বা টেনশন প্রয়োগ করে থাকি। এছাড়াও দুটো গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা যে ক্রিয়া প্রতিক্রিয়া দেখতে পাই পারস্পরিক সহাবস্থান, সেটি হলো সংঘাত, ইম্প্যাক্ট বা কলিশন। দুটি বস্তুর মধ্যে গতিশীলতার জন্য ক্রিয়াশীল ক্রিয়াবল, তাকে আমরা বলছি সংঘাত, ইম্প্যাক্ট অর কলিশন। উদাহরণ হলো ক্যারাম খেলার সময় দুটি গুটির মধ্যে যে সংঘাত হয়। এছাড়াও ফুটবল খেলার সময় পা দিয়ে ফুটবলের উপর যে ক্রিয়াবল প্রয়োগ করা হয় সেটি একটি সংঘাত। ক্রিকেট খেলার সময় ক্রিকেট ব্যাট দিয়ে ক্রিকেট বলের উপর যে আঘাত করা হয় সেটিও একটি সংঘাত বা ইম্প্যাক্টের উদাহরণ, যেখানে দুটি বস্তুর মধ্যে কলিশন বা সংঘাতের কথা বলা হয়েছে। সেখানেও কিন্তু পারস্পরিক ক্রিয়াবল ও প্রতিক্রিয়া বল প্রযুক্ত হয়। এছাড়াও আমরা পেতে পারি আকর্ষণ বা অ্যাট্রাকশন বল সম্পর্কে। আকর্ষণ বলের উদাহরণে আমরা বলতে পারি যে চুম্বকের দুটি বিপরীত মেরুর মধ্যে ক্রিয়াশীল বল, এটি একটি আকর্ষণ বলের উদাহরণ। মহাকর্ষ বল আমরা জানি, মহাকর্ষ বল সবসময় আকর্ষণধর্মী। বিপরীত তড়িতাধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল, এরাও বিশেষ ধরনের ক্রিয়াবল এবং পারস্পরিক প্রতিক্রিয়া বলের উদাহরণ। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে সূর্য পৃথিবীর মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়া করে, সেই সূর্য পৃথিবীর মধ্যে মহাকর্ষ বলের সূর্য পৃথিবীকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটি যদি ক্রিয়াবল হয়, তাহলে পৃথিবী সূর্যকে যে বল দ্বারা আকর্ষণ করছে সেটি সমমানের এবং বিপরীতমুখী, তাহলে সেটি হবে একটি প্রতিক্রিয়া বল। এক্ষেত্রে বস্তু দুটি পরস্পর সংস্পর্শে থাকে না, অর্থাৎ চুম্বক বল, স্থির তড়িৎ বল বা মহাকর্ষ বল, এই উদাহরণগুলির ক্ষেত্রে দেখা যায় যে বস্তু দুটি পরস্পরের সংস্পর্শে থাকে না।
এছাড়াও আমরা বিকর্ষণ বলের উদাহরণ পেতে পারি রিপালশন, যেমন দুটি সমমেরু বা দুটি সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, এটি বিকর্ষণ বলের উদাহরণ। যেমন দুটি দণ্ডচুম্বকের সমমেরুকে পরস্পর পাশাপাশি রাখলে তাদের মধ্যে যে বল প্রযুক্ত হয় সেটি হলো বিকর্ষণ বল। এদের মধ্যে একটিকে ক্রিয়া বল ধরলে অপরটি অবশ্যই প্রতিক্রিয়া বল। একটি প্লাস চার্জ এবং অপর একটি প্লাস চার্জকে পাশাপাশি রাখলে তাদের মধ্যেও যে বল প্রযুক্ত হয় সেটিও বিকর্ষণ বলের উদাহরণ। সুতরাং এখানেও ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বলই পারস্পরিকভাবে ক্রিয়া করে। শুধু খেয়াল রাখতে হবে চুম্বক বল, মহাকর্ষ বল বা বিপরীত তড়িতাধান বা সমজাতীয় তড়িতাধান এই ধরনের সমস্ত বলের ক্ষেত্রেই এই বলগুলির বিশেষ বৈশিষ্ট্য হলো যে বস্তু দুটি পরস্পর সংস্পর্শে থাকে না। তাই এই ধরনের বলকে আমরা সাধারণত বলে থাকি স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল বা নন কন্ট্যাক্ট ফোর্স, যেহেতু এখানে বস্তু দুটি পরস্পরের সাথে সংস্পর্শে থাকে না। এছাড়াও বাস্তবে আমাদের যে বলটি নিয়ে সর্বদা কাজ করতে হয় বা সর্বদা আমরা সেই বলটিকে অনুভব করতে পারি সেটি হলো ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স। সংস্পর্শে থাকা দুটি বস্তু একটি অপরটির সাপেক্ষে গতিশীল হলে বা গতিশীল হওয়ার চেষ্টা করলে তাদের পারস্পরিক যে স্পর্শতল তাদের মধ্যে যে বল ক্রিয়া করে তাকে আমরা বলি ঘর্ষণ বল বা ঘর্ষণজনিত বল বা ফ্রিকশনাল ফোর্স। এই যে বলগুলোর কথা বা উদাহরণগুলো আমরা জানলাম, এই উপরে বর্ণিত সকল বলগুলিকে মূলত দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়, যেটা আমরা এই উদাহরণগুলি থেকে বুঝতে পারি। একটি হলো স্পর্শজনিত বল বা কন্ট্যাক্ট ফোর্স, যার উদাহরণ হচ্ছে ঘাত বল, টান, ধাক্কা, ঘর্ষণ ইত্যাদি। আর 2 নম্বর হলো স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল বা ক্ষেত্রজনিত বল, যেমন নন কন্ট্যাক্ট ফোর্স। সাধারণত দেখা যায় যে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলগুলিকে একটি বিশেষ বল ক্ষেত্র বা ফোর্স ফিল্ড দ্বারা চিহ্নিত করা হয়, তাই এদেরকে আমরা নন কন্ট্যাক্ট ফোর্স বলি। নন কন্ট্যাক্ট ফোর্সের উদাহরণ আমরা পাই মহাকর্ষীয় বল, তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল, চুম্বক আকর্ষণ বা বিকর্ষণ বল ইত্যাদি। এদের মধ্যে এই মহাকর্ষীয় বলের ধারণা আমরা ক্লাস 11এই পেয়েছি বা ক্লাস 11এই পড়ব। শুধু তড়িৎ আকর্ষণ বল বা বিকর্ষণ বল এবং চুম্বক আকর্ষণ বা বিকর্ষণ বল আমাদের ক্লাস 12-এর ফিজিক্সের সিলেবাসে রয়েছে। তাহলে এই গেল বিভিন্ন বল সংক্রান্ত ধারণা, এবং সেখান থেকে আমরা কিভাবে বলগুলিকে দুটো ভাগে ভাগ করেছি সেই ধারণাটা আমরা এখান থেকে করতে পারি। এর পরের অংশে চলে এসো, কয়েকটি অতি পরিচিত গতির বিশ্লেষণ আমরা করব এই ক্রিয়াবল ও প্রতিক্রিয়া বলকে কাজে লাগিয়ে, অ্যানালিসিস অফ সাম ফ্যামিলিয়ার মোশন। এবং এই অ্যানালিসিস করার জন্য বা বিশ্লেষণ করার জন্য আমরা একটা বিশেষ পদ্ধতির কথা আলোচনা করব, যে পদ্ধতিটাকে বলা হয় মুক্ত বস্তু চিত্র দ্বারা সমাধান পদ্ধতি বা ফ্রি বডি ডায়াগ্রাম মেথড। মুক্ত বস্তু চিত্র দ্বারা সমাধান পদ্ধতি বা ফ্রি বডি ডায়াগ্রাম মেথড। ফ্রি বডি ডায়াগ্রাম মেথডে যে বলগুলো নিয়ে বা যে ফোর্সগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেগুলি হলো টান বা ধাক্কা, টান বা টেনশন, ধাক্কা বা পুশ বা পুল, এবং এই ধরনের কিছু বল নিয়ে। তার মানে ফ্রি বডি ডায়াগ্রামে এই ঘটনাগুলোর কথা আমরা আলোচনা করব। এবারে এই ফ্রি বডি ডায়াগ্রাম বা মুক্ত বস্তু চিত্রের ক্ষেত্রে এসো দেখে নেওয়া যাক যে কি পদ্ধতিতে এদেরকে সমাধান করা হয়। কি পদ্ধতি? প্রসেস অফ অ্যাপ্লাইং ফ্রি বডি ডায়াগ্রাম বা মুক্ত বস্তুচিত্র প্রয়োগ করার পদ্ধতিটা কি? এখানে মূলত 4টি পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে। কি কি? 1 নম্বর বা ফার্স্ট মেথড হলো প্রথমে বস্তুগুলিকে নির্বাচন করো এবং একই দিকে গতিশীল বস্তুগুলিকে একসাথে বিবেচনা করো। তাহলে ফার্স্ট প্রসেস হলো প্রথমে বস্তুগুলিকে নির্বাচন করো এবং একই দিকে গতিশীল বস্তুগুলিকে একসাথে বিবেচনা করো। অর্থাৎ একাধিক বস্তু যদি একসঙ্গে যুক্ত থাকে কোনো একটা ফোর্স সংস্থা বা ফোর্স ফিল্ডের মধ্যে বা কোনো বল দ্বারা, যেমন সেটা টান হতে পারে, সেটা ধাক্কা হতে পারে ইত্যাদি, বা সংঘাত হতে পারে, তাহলে একই দিকে ক্রিয়াশীল বস্তুগুলিকে একসাথে বিবেচনা করতে হবে। ফার্স্টে যারা একই দিকে যাচ্ছে তারা একসাথে বিবেচিত হবে। 2 নম্বর বৈশিষ্ট্য বা 2 নম্বর পদ্ধতি হলো এরপর বস্তুগুলির ওপর পৃথক পৃথকভাবে প্রযুক্ত বলের পরিমাণ সমীকরণের দ্বারা প্রকাশ করো। তাহলে 2 নম্বর পদ্ধতি হলো এরপর বস্তুগুলির উপর পৃথক পৃথকভাবে প্রযুক্ত বলের পরিমাণ সমীকরণের দ্বারা প্রকাশ করো। অর্থাৎ যতগুলো বস্তু নিয়ে ওই সংস্থাটা তৈরি হয়েছে সেই প্রতিটি বস্তুকে আলাদা আলাদাভাবে কনসিডার করে তাদের প্রতিটির উপর কি কি পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে সেই বলের সমীকরণগুলি লেখো।
আমরা জানি বলের সমীকরণ বলতে এখানে বোঝানো হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী যে ওই বস্তুর উপর প্রযুক্ত বল ইজ ইকাল টু বা ওই বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল ইজ ইকাল টু বস্তুর ভর ইন্টু ত্বরণ। এই যে সমীকরণ এফ ইজ ইকাল টু এম এ, এই সমীকরণগুলিকে লিখতে হবে, কিন্তু বস্তুগুলিকে পৃথক পৃথকভাবে প্রযুক্ত বলের পরিমাণ সমীকরণের দ্বারা প্রকাশ করতে হবে, অর্থাৎ বস্তুগুলিকে আমরা সেপারেটলি কনসিডার করব। 3 নম্বর যে পদ্ধতি সেটা হলো বস্তুর উপর ক্রিয়াশীল সমস্ত বলগুলিকে মানে ও অভিমুখে উপযুক্ত রেখাংশ দ্বারা চিহ্নিত করে একটি ভেক্টর চিত্র আঁকো। অর্থাৎ 3 নম্বর পদ্ধতিতে বলা হলো যে বস্তুর উপর ক্রিয়াশীল সমস্ত বলগুলিকে, অর্থাৎ একটা বস্তুর উপর যে মোট লব্ধি বল ক্রিয়া করছে সেই সমস্ত বলগুলিকে মানে ও অভিমুখে উপযুক্ত রেখাংশ দ্বারা চিহ্নিত করে একটি ভেক্টর চিত্র আঁকো। এই ভেক্টর চিত্রকেই বলা হয় মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রাম। তার মানে প্রত্যেকটি কোনো একটি সংস্থায় থাকা একাধিক বস্তুগুলিকে প্রথমে পৃথক করে বিবেচনা করতে হবে এবং তারপরে প্রতিটি বস্তুর উপর যে লব্ধি বল ক্রিয়া করছে তার মান নির্ণয় করতে হবে এবং সেই লব্ধি বলের সাপেক্ষে বস্তুটির গতির সমীকরণ অর্থাৎ লব্ধি বল ইজ ইকাল টু বস্তুর ভর ইন্টু ত্বরণ, এই পদ্ধতিতে তাদের সমীকরণটিকে লিখতে হবে। এবং এই পৃথক বস্তু নির্বাচন করে এই ধরনের সমীকরণ লেখার যে পদ্ধতি বা ডায়াগ্রাম তাকেই আমরা বলছি মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রাম। আর 4 নম্বর যে প্রসেসটার কথা বলা হচ্ছে নাম্বার 4, এরপর লব্ধি বলের সমীকরণের সাহায্যে বস্তুর গতির বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ যে লব্ধি বলের সমীকরণটা আমরা পেলাম তার সাহায্যে আমরা বস্তুর গতিকে বিশ্লেষণ করব। তাহলে এই হলো আমাদের পদ্ধতি, যে পদ্ধতির সাহায্যে আমরা মুক্ত বস্তু চিত্রকে কাজে লাগিয়ে বিভিন্ন গতির সমস্যার সমাধান করতে পারি। এবারে চলে এসো এই পদ্ধতিটাকে আমরা প্রয়োগ করব। ফার্স্ট যে কনসিডার করা হয়েছে প্রবলেমটা সেটা হলো অ্যাপ্লিকেশন অফ ফ্রি বডি ডায়াগ্রাম মেথড, সেটি হলো 1 নম্বর অ্যাটুডস মেশিন। অ্যাটুডস মেশিনকে স্বাভাবিক বাংলায় আমরা চিনি কপিকল নামে। অ্যাটুডস প্রথম এই কপিকল ব্যবহার করে ভারী জিনিসকে উলম্ব গতি প্রদান করেছিলেন এবং ভারী জিনিসকে সহজেই উলম্ব দিকে গতিশীল করেছিলেন, তাই তার নাম অনুসারে একে অ্যাটুডস মেশিন বলা হয় এবং বাংলায় যেটাকে আমরা কপিকল হিসাবে বুঝি। অ্যাটুডস মেশিনে বস্তু সংস্থার উলম্ব গতির কথা বলা হয়। যেমন ধরো এখানে একটি ডায়াগ্রাম দেখানো হয়েছে, এই ডায়াগ্রামটিতে দেখানো হয়েছে যেটি একটি ঘর্ষণহীন পুলি রয়েছে, যেটি কিনা একটি উলম্ব সাপোর্ট থেকে বা একটা রিজিড সাপোর্ট থেকে এই পুলিটাকে ঝোলানো রয়েছে এবং এই পুলির ওপর দিয়ে একটি স্ট্রিং বা একটি দড়িকে পাঠানো হয়েছে। যে দড়িটার বৈশিষ্ট্য হলো যে দড়িটা অত্যন্ত দৃঢ় এবং অপ্রসারণশীল একটি দড়ি, এখানে লেখা আছে দৃঢ় এবং অপ্রসারণশীল একটা দড়ি। আর পুলিটা হলো ঘর্ষণহীন পুলি, অর্থাৎ পুলির ওপর দিয়ে যখন দড়িটা উপর নিচে ওঠানামা করবে তখন পুলির কোনো ঘর্ষণ বিবেচনা করা হবে না, অর্থাৎ আমরা ঘর্ষণ বলটাকে এখানে উপেক্ষা করেছি। এবারে এই দড়ির এক প্রান্তে m2 পরিমাণ ভর এবং অপর প্রান্তে m1 পরিমাণ ভরকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেখানে m1 এর মান m2 থেকে বেশি, অর্থাৎ m1টা m2 থেকে বড়। তাহলে স্বাভাবিক অবস্থায় যদি আমরা এই দুটো ভরকে হাত দিয়ে সাপোর্ট দিয়ে রাখি তাহলে দেখব এই বস্তু সংস্থাটি স্থির অবস্থায় আছে। কিন্তু যদি উভয় বস্তুকে ফ্রি করে দেওয়া হয় বা উভয় বস্তু থেকে কোনো সাপোর্ট না দেওয়া হয় তাহলে দেখা যাবে যে m1 বস্তুটি, যার ভর কিনা m2 থেকে বেশি, তার ওজন m1g, অর্থাৎ এই বস্তুটার ওজন m1g, m2 বস্তুর ওজন m2g এর থেকে বেশি হওয়ায় m1 বস্তুটি ক্রমশ নিচের দিকে গতিশীল হবে, অর্থাৎ নিচের দিকে নামতে শুরু করবে এবং m2 বস্তুটি ক্রমশ উপর দিকে উঠতে শুরু করবে, অর্থাৎ বস্তু সংস্থায় একটি গতিশীল অবস্থার সৃষ্টি হবে। এই গতিশীল অবস্থায় m1 বস্তুটার বেগ যেহেতু প্রথমে শূন্য ছিল তাহলে তার বেগ একটু একটু করে বৃদ্ধি পাবে, অর্থাৎ m1 বস্তুতে একটা a ত্বরণ সৃষ্টি হবে এবং m2 বস্তুতেও একটা a ত্বরণ সৃষ্টি হবে। শুধু মজার বিষয় হলো m1 বস্তুতে a ত্বরণ নিম্নমুখী হবে কিন্তু m2 বস্তুতে a ত্বরণটা ঊর্ধ্বমুখী হবে। এছাড়াও যেহেতু বস্তু দুটিকে এই দড়ির সাহায্যে ঝোলানো হয়েছে, দৃঢ় এবং অপ্রসারণশীল দড়ি, তাই এই দুটো দড়িতেই টি পরিমাণ টান উৎপন্ন হবে বা টেনশন উৎপন্ন হবে। তাহলে এই হচ্ছে আমাদের মেশিন বা অ্যাটুডস মেশিন বা কপিকলের ধারণা। আমাদের নির্ণয় করতে হবে কি না দড়িটার টান কত, দড়ির টান টি এর পরিমাণটা কত এবং বস্তু সংস্থার ত্বরণ এ তার পরিমাণটা কত, এই দুটো বিষয় আমাদের ক্যালকুলেট করে বা গণনা করে বার করতে হবে।
এই গণনা করার জন্য আমরা ফ্রি বডি ডায়াগ্রাম বা মুক্ত বস্তু চিত্রকে কাজে লাগাচ্ছি। কিভাবে কাজে লাগানো হচ্ছে দেখো। যেহেতু এই সংস্থায় দুটো বস্তু রয়েছে, একটা M1 এবং একটা M2, আমরা প্রথমে এই M1 ভরের বস্তুটার কথা কনসিডার করছি। তাই 1 নম্বর, M1 ভরের বস্তুর ক্ষেত্রে M1 ভরের বস্তুর ক্ষেত্রে দেখো কি হচ্ছে। যদি M1 ভরের বস্তুটাকে আমরা সেপারেটলি বা আলাদাভাবে বিবেচনা করি, তাহলে M1 ভরের বস্তুর ওজন M1G লম্বভাবে নিচের দিকে কাজ করছে। M1 ভরের উপর দিকে দড়ির টান T কাজ করছে এবং তার ফলে M1 ভরটি A ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে। আবার বলছি, M1 ভরের ওজন M1G লম্বভাবে নিচের দিকে কাজ করছে। M1 ভরের উপর দড়ির টান T লম্বভাবে উপর দিকে কাজ করছে এবং এদের মিলিত প্রভাবে M1 ভরের বস্তুটি A ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে। তাহলে M1 ভরের বস্তুর ক্ষেত্রে ফোর্স ইকুয়েশন বা বলের সমীকরণ হবে, এর উপর ক্রিয়াশীল লব্ধি বলের পরিমাণ হবে F1 ইজ ইকাল টু M1G মাইনাস টি। কেন M1G মাইনাস টি হলো? কারণ আমরা বুঝতে পারছি যে M1 ভরের বস্তুটা নিচের দিকে গতিশীল, তার মানে নিশ্চয়ই বস্তুটার ওজন M1G বস্তুর উপর যে দড়ি লাগানো আছে সেই দড়ির টান টি অপেক্ষা বেশি, অর্থাৎ M1Gটা টি এর থেকে বেশি। তাই এর লব্ধি বলের পরিমাণ হলো F1 ইজ ইকাল টু M1G মাইনাস টি। আবার যেহেতু বস্তুর ত্বরণ A, তাহলে আমরা লিখতে পারি বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বল F1 ইজ ইকাল টু M1 ইন্টু A। সুতরাং এই দুটি সমীকরণকে কম্পেয়ার করে আমরা M1 ভরের বস্তুর সমীকরণ পেলাম M1G মাইনাস টি ইজ ইকাল টু M1A, যাকে সমীকরণ 1 দ্বারা চিহ্নিত করা হয়েছে। ঠিক একইভাবে যদি আমরা M2 ভরের বস্তুর কথা ভাবি, দেখো এখানে M2 ভরের উপর ওজন ক্রিয়া করছে নিচের দিকে M2G, দড়ির টান টি উপর দিকে এবং বস্তুর গতির অভিমুখ বা ত্বরণের অভিমুখ উপর দিকে। তার মানে এখানে বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বল অবশ্যই উপর দিকে কাজ করছে এবং লব্ধি বলের পরিমাণ F2 ইজ ইকাল টু হবে T মাইনাস M2G। তাহলে T মাইনাস M2G হচ্ছে লব্ধি বল আর F2 এর পরিমাণ হচ্ছে M2 এর সাথে সমান। সো ইকুয়েশন বিকামস T মাইনাস M2G ইজ ইকাল টু M2A। তাহলে মুক্ত বস্তুচিত্র বা ফ্রি বডি ডায়াগ্রামকে কাজে লাগিয়ে আমরা দুটো সমীকরণ পেলাম। একটা হচ্ছে সমীকরণ 1 M1G মাইনাস টি ইজ ইকাল টু M1A, আর একটা হলো সমীকরণ 2 T মাইনাস M2G ইজ ইকাল টু M2A। এবার এই দুটি সমীকরণকে যদি আমরা গাণিতিক পদ্ধতিতে সমাধান করি, তাহলে এই দুটি সমীকরণে দুটি অজ্ঞাত রাশি, একটি হলো দড়ির টান T আর একটি হলো বস্তু সংস্থার ত্বরণ A, এই দুটি অজ্ঞাত রাশির মান আমরা নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করা হয়েছে দেখো। তাহলে অ্যাটুডস মেশিন বা কপিকল থেকে আমরা দুটো সমীকরণ পেয়েছি, সমীকরণ 1 এবং সমীকরণ 2। 1 এবং 2 এই দুটো সমীকরণকে অ্যাড করা হলো বা যোগ করে দেওয়া হলো, দিলে আমরা পাচ্ছি M1G মাইনাস টি প্লাস T মাইনাস M2G ইজ ইকাল টু M1 প্লাস M2 ইন্টু A, এবং একে সাইড চেঞ্জ করলে সমাধান করলে আমরা পাবো বস্তু সংস্থার ত্বরণ হবে A ইজ ইকাল টু M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 ইন্টু G। দ্যাট ইজ ইউর ইকুয়েশন নাম্বার 3। তাহলে দেখো, বস্তু দুটির ভরের পরিমাণ M1 এবং M2 যদি জানা থাকে আর ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ G এর মান যদি স্ট্যান্ডার্ড ভ্যালু বা প্রমাণ মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাপ্রক্সিমেটলি তার সাথে ইকুয়াল হয়, তাহলে আমরা বস্তু সংস্থার ত্বরণ উলম্ব গতির ক্ষেত্রে ত্বরণ নির্ণয় করতে পারি সমীকরণ 3কে ব্যবহার করে। এছাড়াও আমরা এই ত্বরণের মানটিকে কাজে লাগিয়ে ওই দড়িতে যে টান উৎপন্ন হবে সেই টানও নির্ণয় করা যেতে পারে। কিভাবে? পুট দ্য ভ্যালু অফ এ ইন ইকুয়েশন 2, অর্থাৎ এই যে এর মানটা পাওয়া গেল সেটিকে 2 নম্বর সমীকরণে বসানো হচ্ছে। 2 নম্বর সমীকরণে বসালে আমরা পাবো দড়ির টান টি ইজ ইকাল টু M2G প্লাস M2 ইন্টু M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 ইন্টু G। 2 নম্বর সমীকরণটা ছিল T মাইনাস M2G ইজ ইকাল টু M2A। তার মানে T ইজ ইকাল টু হলো, সাইড চেঞ্জ করলে M2G প্লাস M2 ইন্টু A, এর জায়গায় আমরা এই মানটা বসালাম 3 নম্বর সমীকরণ থেকে। বসিয়ে এটিকে এবার সমাধান করা হয়েছে। কিভাবে করা হয়েছে দেখো, এটা বীজগাণিতিক পদ্ধতিতে যোগ করা হয়েছে, করলে এখানে M2টা ক্যান্সেল হয়ে যায়, গিয়ে পড়ে থাকে ফাইনাল ভ্যালু T ইজ ইকাল টু 2M1 M2 বাই M1 প্লাস M2 ইন্টু G। দ্যাট ইজ ইউর ইকুয়েশন নাম্বার 4। তার মানে এই পদ্ধতিতে বা মুক্ত বস্তু চিত্রকে কাজে লাগিয়ে আমরা অ্যাটুডস মেশিন বা কপিকলের ক্ষেত্রে দুটি বিভিন্ন ভরের বস্তুর উলম্ব গতির জন্যে
দড়ির টান টি নির্ণয় করতে পারি 2m1m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি, এবং বস্তু সংস্থার ত্বরণ নির্ণয় করতে পারি, দ্যাট ইজ a ইজ ইকাল টু m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। স্ট্যান্ডার্ড ভ্যালুর ক্ষেত্রে আমরা জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ব্যবহার করতে পারবো। এবার এই সমীকরণগুলিতে একটি বিশেষ শর্ত ব্যবহার করা হয়েছে। কি শর্ত? যদি m1 m2 এই দুটোর ভ্যালু সমান হয় তাহলে কি হবে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। যদি m1 আর m2 ভ্যালু ইকুয়াল হয়ে যায় তাহলে প্রথম যেটা আমরা পাবো, বস্তু সংস্থার ত্বরণ a ইজ ইকাল টু m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। যেহেতু m1 ইজ ইকাল টু m2, তাহলে এই ওপরের পার্টটা 0 হয়ে যায়, তাহলে ত্বরণ শূন্য। তার মানে দুটো সমভরের বস্তুকে যদি একটি ঘর্ষণহীন কপিকলের দুপাশে একটি অপ্রসারণশীল এবং দৃঢ় বা শক্ত দড়ির সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে ওই বস্তু সংস্থায় কোনো ত্বরণ উৎপন্ন হবে না, অর্থাৎ এর ভ্যালুটা 0 হবে। যেহেতু এর মান শূন্য, সুতরাং টেনশন ইন দ্য স্ট্রিং বা দড়ির টান কি হবে? টি ইজ ইকাল টু, ফর্মুলা ছিল 2m1m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। যেহেতু m1 ইজ ইকাল টু m2, তাহলে যে কোনো একটি মানকে বসালে আমরা পাবো 2m1 স্কোয়ার বাই 2m1, অর্থাৎ এখানে বসানো হয়েছে m2-র জায়গায় m1 পুট করা হয়েছে। তাহলে m2-র জায়গায় m1 পুট করলে আমরা পাবো 2m1 স্কোয়ার বাই 2m1 ইন্টু জি, দ্যাট ইজ m1g। তার মানে দড়ির টান প্রথম বস্তুর ক্ষেত্রে হবে, অর্থাৎ m1 ভরের বস্তুর ক্ষেত্রে t ইজ ইকাল টু m1g। আবার যদি আমরা m2-র জায়গায় m1 বসাতাম তাহলে t এর ভ্যালু কি পেতাম? m2g। তার মানে প্রথম বস্তুর ক্ষেত্রে দড়ির টান হবে t ইজ ইকাল টু m1g লম্বভাবে উপর দিকে, m1g লম্বভাবে নিচের দিকে হলে t লম্বভাবে উপর দিকে, এবং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দড়ির টান হবে t ইজ ইকাল টু m2g, যেখানে m2g লম্বভাবে নিচের দিকে বস্তুর ওজন এবং দড়ির টান t লম্বভাবে উপর দিকে। অর্থাৎ এই অবস্থায় বস্তুটিতে দুটি ভরের বস্তু ঝোলানো থাকলেও কপিকলের দুদিকে বস্তুটির মধ্যে কোনো রকম ত্বরণ সৃষ্টি হবে না, এবং বস্তু দুটি দড়ির টানের প্রতিক্রিয়া বলের প্রভাবে সাম্যে থাকবে বা ইকুইলিব্রিয়ামে থাকবে। এরপরে 2 নম্বর যে প্রবলেমটি নিয়ে আমরা আলোচনা করব, সেই 2 নম্বর প্রবলেমটি হলো মসৃণ কপিকলের সাহায্যে কোনো বস্তুর অনুভূমিক গতি। 1 নম্বরে ছিল মসৃণ কপিকলের সাহায্যে কোনো বস্তুর উলম্ব গতি, এখন আমরা মসৃণ কপিকলের সাহায্যে কোনো বস্তুর অনুভূমিক গতির কথা ভাবছি। দেখো, এখানে একটি ডায়াগ্রাম দেখানো হয়েছে। এখানে একটি ঘর্ষণহীন তল বা একটি টেবিল রয়েছে, যে টেবিলের কর্নারে একটি ঘর্ষণহীন পুলি লাগানো আছে। এই ঘর্ষণহীন পুলির উপর দিয়ে একটি দৃঢ় এবং অপ্রসারণশীল দড়ি পাঠানো হয়েছে, যে দড়ির এক প্রান্তে একটি m2 ভরের বস্তু টেবিলের উপর বা এই ঘর্ষণহীন তলের উপর রাখা আছে, এবং দড়ির সাথে লম্বভাবে নিচের দিকে m1 ভরের একটি বস্তু ঝোলানো রয়েছে। এই অবস্থায় তোমাকে শর্ত বলে দেওয়া হয়েছে, ইফ m1 গ্রেটার দ্যান m2, অর্থাৎ m1 বস্তুটির ভর যদি m2 বস্তুর থেকে বেশি হয়, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ টি, অর্থাৎ তাহলে টি বা দড়ির টান নির্ণয় করো অ্যান্ড এ, এবং এই সংস্থাটির ত্বরণ নির্ণয় করো। কি ঘটবে? যদি m1 এর ভর m2 থেকে বেশি হয়, তাহলে দেখো m1 ভরের বস্তুর যে ওজন m1g, সেটার মান অবশ্যই m2 ভরের ওজন অপেক্ষা বেশি হবে। যদি m1 ভরের বস্তুটার ওজন বেশি হয়, তাহলে কপিকলটি ঘর্ষণহীন হওয়ায় m1 ভরের বস্তুটি ক্রমশ এ ত্বরণ নিয়ে নিচের দিকে গতিশীল হবে, এবং তার প্রভাবে m2 ভরের বস্তুটি এ ত্বরণ নিয়ে এই ঘর্ষণহীন তলের উপর দিয়ে বাঁদিক থেকে ডান দিকে গতিশীল হবে। তার মানে m1 ভরটা নিচের দিকে নামবে এবং m2 ভরটা ডান দিকে সরবে। তাহলে এখানে যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ধরে নেওয়া হয়েছে, দড়ির টান টি আর বস্তু সংস্থার ত্বরণ হচ্ছে এ, তাহলে এখানে যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম বা মুক্ত বস্তু চিত্র ব্যবহার করি, তাহলে দেখো, ফর মাস m1 বা m1 ভরের বস্তুর জন্য আমাদের সমীকরণ হবে m1g মাইনাস টি ইজ ইকাল টু m1a, যেহেতু m1g নিচের দিকে, টিটা উপর দিকে। আর m2 ভরের বস্তুর ক্ষেত্রে কি ঘটছে? m2 ভরের বস্তুর ক্ষেত্রে হচ্ছে m2 ভরের বস্তুর ওজন m2g নিচের দিকে লম্বভাবে, আর এই ঘর্ষণহীন তল উপর দিকে যে লম্ব প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে আর, সেটি উপর দিকে। তার মানে ফার্স্ট ইকুয়েশন হচ্ছে m2g ইজ ইকাল টু r। তার মানে লম্ব প্রতিক্রিয়া বল বস্তুর ওজনকে ব্যালেন্স করে রেখেছে। তাহলে বস্তুটি যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এ ত্বরণ নিয়ে, তার জন্য দায়ী হলো কেবলমাত্র দড়ির টান টি। তার মানে ইকুয়েশন হলো টি ইজ ইকাল টু m2a।
তাহলে দেখো আমরা দুটো সমীকরণ পেলাম। প্রথম বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম থেকে M1 বস্তুর M1G মাইনাস টি ইজ ইকাল টু M1A, দ্যাট ইজ ইকুয়েশন 1। আর দ্বিতীয় বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম বা মুক্ত বস্তু চিত্র থেকে টি ইজ ইকাল টু M2A, দ্যাট ইজ ইকুয়েশন 2। তাহলে 2 নম্বর থেকে টি এর মান 1 নম্বর সমীকরণে যদি বসানো হয় তাহলে আমরা পাবো, put the value of t in equation 1, m1g minus m2a is equal to m1a। এটিকে সমাধান করা হয়েছে। সমাধান করলে আমরা বস্তু সংস্থার ত্বরণ a নির্ণয় করতে পারছি, that is a is equal to m1 by m1 plus m2 into g। This is your equation number 3। এবার এই যে ত্বরণের মান নির্ণয় করা হলো 3 নম্বর সমীকরণে এই বস্তুর গতির ক্ষেত্রে, এই ত্বরণের মানটাকে যদি আমরা কোনো একটা সমীকরণে বসাই, ধরো 2 নম্বর সমীকরণে যদি বসানো হয় তাহলে সেখান থেকে আমরা দড়ির টান পেতে পারি। তাহলে টেনশন ইন দ্য স্ট্রিং হবে টি ইজ ইকুয়াল টু m2a, দ্যাট ইজ ইকুয়াল টু m2 ইন্টু m1g বাই m1 প্লাস m2। এর মানটা বসানো হয়েছে এবং সমাধান করলে আমরা বস্তুর যে দড়ির টান, বস্তু সংস্থায় দড়ির যে টান, সেটাকে আমরা বার করতে পেরেছি। টি ইজ ইকুয়াল টু m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু g। দিস ইজ ইয়োর ইকুয়েশন 1। তার মানে এইভাবে আমরা এই কোনো বস্তুর অনুভূমিক গতি এবং কোনো বস্তুর উল্লম্ব গতির মিশ্রণে যে গতি সৃষ্টি হচ্ছে তাকে আমরা সমাধান করতে পারছি বস্তু সংস্থার ত্বরণ এবং দড়ির টান নির্ণয় করে। 3 নম্বরে যে সমস্যাটি নিয়ে আমরা আলোচনা করব নিউটনের গতিসূত্র থেকে, সেটি হলো অনুভূমিক মসৃণ তলের উপর পরস্পর যুক্ত কতগুলি বিভিন্ন ভরের বস্তুর গতি। অনুভূমিক মসৃণ তলের উপর পরস্পর যুক্ত কতগুলি বিভিন্ন ভরের বস্তুর গতি। এখানে একটি ডায়াগ্রাম দেখানো হয়েছে, খুব ভালো করে খেয়াল করো। এখানে একটি ঘর্ষণহীন অনুভূমিক তলের উপর 3টি বিভিন্ন ভরের বস্তু বসানো হয়েছে, একটি m1, একটি m2 এবং একটি m3। m1, m2 এবং m3 এই বস্তুগুলিকে তাদের মাঝখানে একটি অপ্রসার্য বা অপ্রসারণশীল ইনএক্সটেন্সিবল দড়ির সাহায্যে যুক্ত করা রয়েছে বা কানেক্ট করা রয়েছে। এবারে যদি প্রথম বস্তুটাকে বা m1 ভরের বস্তুটিকে F বল প্রয়োগ করে এই ডান দিকে টানা হয় বা এর উপর টান প্রয়োগ করা হয়, তাহলে এই দড়িগুলোর মাঝখানে, অর্থাৎ m1 ও m2 ভরের মাঝখানে যে দড়ি যুক্ত আছে বা স্ট্রিং কানেক্টেড আছে, সেই দড়িতে টান উৎপন্ন হবে এবং m2 ও m3 ভরের মাঝখানে যে দড়ি যুক্ত আছে সেখানে টান উৎপন্ন হবে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি কি, দেখা যাক। m1, m2, m3 ভরের 3টি বস্তু হালকা ও অপ্রসার্য দড়ির সাহায্যে, অর্থাৎ হালকা কথাটার মানে হলো এই দড়িগুলির ভর এখানে অত্যন্ত নগণ্য ধরে নেওয়া হয়েছে, তাই হালকা ও অপ্রসার্য দড়ির সাহায্যে পরস্পরের সাথে যুক্ত অবস্থায় একটি অনুভূমিক মসৃণ তলের উপর রাখা আছে। অনুভূমিক মসৃণ তল মানে এখানে তলের ঘর্ষণ বলকে উপেক্ষা করা হয়েছে। তাহলে m1 ভরের বস্তুকে F বল দ্বারা টানা হলে বার করতে হবে বস্তু সংস্থার ত্বরণ কত, 2 নম্বর বার করতে হবে m1 ও m2 ব্লকের মধ্যবর্তী সুতোর টান কত, এবং 3 নম্বর বার করতে হবে m2 ও m3 ব্লকের মধ্যবর্তী সুতোর টান কত। এই প্রবলেমগুলিকে আমরা থিওরিটিক্যালি ডিসকাস করছি। এখানে কিন্তু পরীক্ষায় প্রশ্নতে m1, m2, m3 এই বস্তুগুলির ভরের সাংখ্যমান উল্লেখ করা থাকতে পারে। সেক্ষেত্রেও তোমাদের প্রথমে গাণিতিক সমীকরণটি নির্ণয় করে সাংখ্যমানটি বসাতে হবে, তবে তোমরা এক্স্যাক্ট ভ্যালুটি নির্ণয় করতে পারবে। দেখা যাক কি করে সমাধান করা হয়েছে। সমাধানের ক্ষেত্রে দেখো আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ব্যবহার করছি। কিরকম, ধরা যাক বস্তু সংস্থার ত্বরণ হবে এ, অর্থাৎ সম্পূর্ণ বস্তু সংস্থাটি এ ত্বরণ নিয়ে ডান দিকে গতিশীল হবে, যেহেতু তারা দড়ির সাহায্যে যুক্ত আছে। তাহলে m1 ভরের বস্তুর কথা যখন আমরা ভাবছি তখন ডান দিকে তার উপর প্রযুক্ত বল হলো F, আর বাম দিকে অর্থাৎ m1 এবং m2 ভরের বস্তুর মাঝখানে যে দড়ি, সেখানে দড়ির টান হলো T1। m1 ভরের উপর একটা ওজন কাজ করছে লম্বভাবে নিচের দিকে m1g, আর উপর দিকে কাজ করছে লম্ব প্রতিক্রিয়া বল R1। তাহলে m1 ভরের উপর এই এতগুলি বল ক্রিয়াশীল রয়েছে। তাহলে ফোর্স ইকুয়েশন হবে m1g ইজ ইকুয়াল টু R1। লম্ব প্রতিক্রিয়া বল বস্তুর ওজনকে প্রতিমিত করে রেখেছে। যেহেতু বস্তু সংস্থা ডান দিকে গতিশীল বা m1 ভরের বস্তুটি ডান দিকে গতিশীল, তাহলে এর গতির সমীকরণ হবে লব্ধি বল F মাইনাস T1 is equal to m1a। তাই দেখো এর ফার্স্ট ইকুয়েশন লেখা হয়েছে F minus T1 is equal to m1a। This is your equation number 1। ঠিক একইভাবে যদি আমরা 2 নম্বর বস্তু বা m2 ভরের বস্তুর কথা ভাবি, তার ফ্রি বডি ডায়াগ্রামে যে বলগুলো প্রযুক্ত হচ্ছে সেগুলি এরকম। m2 ভরের বস্তুর উপর ডান দিকে প্রযুক্ত বল হচ্ছে T1,
কেন? কারণ আমরা যদি প্রথম ছবিটাকে আর একবার কনসিডার করি, একদম ফার্স্ট ছবিটাকে, তাহলে দেখো M1 ভরের বস্তু আর M2 ভরের বস্তুর মাঝখানে যে দড়ি, সেই দড়িতে যে টান ক্রিয়া করবে, M1 ভরের বস্তু M2 বস্তুকে নিজের দিকে টানবে, সেটি যদি ক্রিয়াবল হয়, দ্যাট ইজ T1, তাহলে M2 ভরের বস্তুও M1 ভরের বস্তুকে নিজের দিকে টানবে, অর্থাৎ বিপরীত দিকে, সেটা হলো প্রতিক্রিয়া বল। এবার ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পর সমান, তার মানে ক্রিয়াবলের পরিমাণও T1 এবং প্রতিক্রিয়া বলের পরিমাণও T1। এবং ঠিক একই কারণে M2 ও M3 ভরের বস্তুর মাঝখানে যে দড়ি, সেখানে M2 ভরের জন্যে যে টান ক্রিয়া করবে, দ্যাট ইজ ক্রিয়া বল, তার মান T2, এবং M3 বস্তু M2 বস্তুর উপর বিপরীত দিকে যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, তার মানও হবে T2। তাই এখানেও ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর সমান ও বিপরীতমুখী, এই ধারণাটিকে কাজে লাগানো হয়েছে। তাহলে চলে এসো M2 ভরের বস্তুর ক্ষেত্রে আমরা দেখে নিই তার বলের সমীকরণগুলি কি হবে। তাহলে M2 ভরের বস্তুর ক্ষেত্রে ডান দিকে প্রযুক্ত বল T1, বাম দিকে প্রযুক্ত বল T2, বস্তুর ওজন M2G লম্বভাবে নিচের দিকে এবং R2 উপর দিকে রয়েছে। তাহলে এর গতির সমীকরণ হবে M2G = R2, প্রতিক্রিয়া বল ওজনকে ব্যালেন্স করে রেখেছে, এবং এর লব্ধি বল হচ্ছে T1 - T2 = M2A। দেখো তাই লেখা হয়েছে T1 - T2 = M2A, দ্যাট ইজ ইউর ইকুয়েশন নাম্বার 2। এবং ঠিক একইভাবে আমরা যদি 3 নম্বর বস্তুটার কথা ভাবি, লাস্ট যে বস্তুটা রয়েছে M3, তার জন্যে কিন্তু শুধুমাত্র ডান দিকে বল রয়েছে T2, এর এপাশে আর কোনো বস্তু নেই, তাই এপাশে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া বলের কোনো ব্যাপার নেই। তাহলে M3 ভরের বস্তুটির ওপর ডান দিকে ক্রিয়াশীল বল T2, তাহলে এর গতির সমীকরণ হবে T2 = M3A, এবং R3 বা লম্ব প্রতিক্রিয়া বল এর ওজন M3G কে ব্যালেন্স করে রেখেছে। তাহলে আমরা তিনটি সমীকরণ পেলাম। একটি হলো সমীকরণ 1, F - T1 = M1A, একটি হলো সমীকরণ 2, T1 - T2 = M2A, এবং লাস্টেরটি হলো সমীকরণ 3, T2 = M3A। এই 1, 2 এবং 3 সমীকরণকে যদি আমরা সমাধান করি, তাহলেই আমরা এই দড়ির টান এবং সংস্থার ত্বরণ নির্ণয় করতে পারবো। তাহলে আগের অংশে আমরা তিনটি সমীকরণ পেয়েছিলাম, 1, 2 এবং 3। অ্যাডিং 1, 2 and 3, যাদেরকে সমাধান করার জন্য আমরা স্বাভাবিকভাবেই তাদেরকে যোগ করছি। 1, 2 এবং 3 কে যদি যোগ করে দেওয়া হয়, তাহলে দেখো তার মানটা দাঁড়ায় এরম: F - T1 + T1 - T2 + T2 = M1A + M2A + M3A। এবং এটিকে সমাধান করে আমরা এখান থেকে বস্তু সংস্থার ত্বরণ নির্ণয় করতে পারি, দ্যাট ইজ A = F/M1 + M2 + M3। সুতরাং বস্তু সংস্থার ত্বরণ বেরিয়ে গেছে। এবার এই A এর মান যদি 1 নম্বর সমীকরণে আমরা বসাই, যেখান থেকে T1 এর ভ্যালুটা বার করা সম্ভব, তাহলে 1 নম্বর সমীকরণে এর মান বসালে আমরা পাই T1 = F - M1A। 1 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি T1 = F - M1A, যেখানে এই A বা বস্তুর ত্বরণের মান হলো এইটা। এই মানটিকে এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দেওয়া হলো, বসিয়ে এটিকে সমাধান করা হলো। করলে এখান থেকে দুটো টার্ম ক্যান্সেল হয়ে যায়, গিয়ে পড়ে থাকে T1 = M2 + M3/M1 + M2 + M3 × F। অর্থাৎ তুমি যে বল দ্বারা বস্তুটিকে বস্তু সংস্থাকে ডান দিকে টানছো, সেই বলটা সমীকরণে থাকবে, কিন্তু তার মানটা হবে মাঝখানের দড়ির, M1 ও M2 ভরের বস্তুর মাঝখানে যে দড়ি লাগানো আছে তার টানের পরিমাণ হবে T1 = M2 + M3/M1 + M2 + M3 × F। দ্যাট ইজ ইউর ইকুয়েশন নাম্বার 2। ঠিক একইভাবে M2 এবং M3 এর মাঝখানে যে দড়ি যুক্ত আছে, দ্যাট ইজ T2, T2 এর মান হবে T2 = M2A। কাজে এর মানটাকে যদি আমরা এখানে বসাই, তাহলে পাবো M2/M1 + M2 + M3 × F। তার মানে এখান থেকে একটা জিনিস পরিষ্কার, যে T1 এর মান T2 এর মান অপেক্ষা কিন্তু বেশি, অর্থাৎ M1 ও M2 এর মাঝখানে যে দড়ি, সেখানে যে টান প্রযুক্ত হবে তার মান M2 এবং M3 এর মাঝখানে যে দড়ি, সেখানে যে টান প্রযুক্ত হবে তার তুলনায় কিন্তু বেশি। কাজেই আমরা অনুভূমিক মসৃণ তলের ওপর পরস্পর যুক্ত কতগুলি বিভিন্ন ভরের বস্তুর গতি বিবেচনা করে বস্তু সংস্থার ত্বরণ এবং বস্তুগুলি যে দড়ি দ্বারা সংযুক্ত, সেই মাঝখানের অংশের দড়িগুলির টান এই পদ্ধতিতে নির্ণয় করতে পারি। 4 নম্বর প্রবলেম বা 4 নম্বর গাণিতিক সমস্যায় যে ডায়াগ্রামটি নিয়ে আলোচনা করা হবে, সেটি হলো কপিকলের সাহায্যে
মসৃণ নততল বরাবর গতি। দেখো এখানে একটি ডায়াগ্রাম দেখানো হয়েছে। এখানে একটা মসৃণ নততল রয়েছে, এটি মসৃণ এবং একটি অনুভূমিক তল। এই মনোভূমিক তল আর নততলের মাঝখানে কর্নারে একটি ঘর্ষণহীন পুলি যুক্ত করা আছে। এই পুলির ওপর দিয়ে একটি অপ্রসারণশীল বা অপ্রসার্য বা ইনএক্সটেন্সেবল লাইট ওয়েট দড়ি বা ভরহীন দড়িকে পাঠানো হয়েছে, যে দড়ির একদিকে বা অনুভূমিক তলের ওপর M2 ভরের বস্তুকে বসানো আর নিচের দিকে M1 ভরের বস্তুকে এই নততলের ওপর রাখা রয়েছে। নততলের নতিকোণের পরিমাণটা আমরা ধরে নিয়েছি থিটা। এখন যদি M1টা M2 থেকে বেশি হয়, অর্থাৎ M1 বস্তুর ভর M2 বস্তুর ভর অপেক্ষা বেশি হয়, তাহলে কি ঘটবে? তাহলে M1 বস্তুটা তার নিজের ওজনের ক্রিয়ায় নিচের দিকে নামতে শুরু করবে, এবং যেহেতু কপিকলের সাহায্যে এই বস্তুটা যুক্ত, তাহলে M2 ভরের বস্তুটা ক্রমশ ডান দিকে সরতে শুরু করবে। আমাদের বার করতে হবে এই অবস্থায় ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন এ অ্যান্ড টেনশন টি, অর্থাৎ বস্তু সংস্থার ত্বরণ এ কত এবং দড়িতে যে টান উৎপন্ন হবে সেই টানের পরিমাণ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো এটা নির্ণয় করার জন্য আমরা কিভাবে সমাধানটা করেছি। এখানেও ফ্রি বডি ডায়াগ্রাম ব্যবহার করা হয়েছে। প্রথমে M1 ভরের বস্তুর ক্ষেত্রে ফর মাস M1 যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম বা মুক্ত বস্তু চিত্র ব্যবহার করি, তাহলে কি কি পাওয়া যাচ্ছে? M1 ভরের বস্তুটা এই নততলের উপর বসানো আছে, যার নতিকোণের পরিমাণ হলো থিটা। তাহলে M1 ভরের বস্তুর ওজন M1g লম্বভাবে নিচের দিকে কাজ করছে। এই ওজনের দুটি উপাংশ পাওয়া যাচ্ছে, একটি হলো এই নততল বরাবর লম্বভাবে ভিতর দিকে এবং আরেকটি এই নততল বরাবর সমান্তরাল দিকে। অর্থাৎ M1g এর এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটার পরিমাণও থিটা। নততলের নতিকোণ থিটা হলে এই কোণটি থিটা। তাহলে M1g নিচের দিকে, তাহলে এর দুটো লম্ব উপাংশ আমরা পাচ্ছি M1g বলের। একটি হলো নততলের অভিমুখে, দ্যাট ইজ M1g সাইন থিটা, আরেকটি হলো নততলের সাথে লম্বভাবে ভিতর দিকে, দ্যাট ইজ M1g কস থিটা। এবার এই নততলের উপর এই যে M1g cos থিটা উপাংশটা কাজ করছে, তার জন্যে নততল এই বস্তুর উপর লম্বভাবে উপর দিকে একটি প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, যাকে R1 ধরা হয়েছে। আর M1 ভরের বস্তুটা উপর দিকে এই দড়ির সাহায্যে সংযুক্ত রয়েছে এবং যে দড়িতে টান উৎপন্ন হয়েছে কত টি। তার মানে M1 ভরের বস্তুর ক্ষেত্রে যতগুলি বল ক্রিয়া করবে তাদের সমীকরণ হবে এই রকম। ফোর্স ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি R1 ইজ ইকাল টু M1g cos থিটা। তার মানে লম্ব প্রতিক্রিয়া বল R1 M1g cos থিটা এই উপাংশটাকে ব্যালেন্স করে রেখেছে। সো R1 ইজ ইকাল টু M1g cos থিটা। এবং বস্তুটা যেহেতু এ ত্বরণ নিয়ে নিচের দিকে গতিশীল, তাই বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বল হলো M1g sin থিটা মাইনাস টি। তাহলে ইকুয়েশন হলো M1g sin থিটা মাইনাস টি ইজ ইকাল টু M1a। তার মানে দেখো এই নততল বরাবর বস্তুটা যখন নিচের দিকে নামছে, তখন নততলটা যেহেতু মসৃণ তাই আমরা ঘর্ষণ বল উপেক্ষা করেছি, তখন আমরা একটা সমীকরণ পেলাম, দ্যাট ইজ M1g sin থিটা মাইনাস টি ইজ ইকাল টু M1a, যেখানে এ হলো বস্তু সংস্থার ত্বরণ। আবার অনুভূমিক মসৃণ তলের ওপর যে বস্তুটা রাখা আছে, দ্যাট ইজ M2 ভরের বস্তু, তার ক্ষেত্রে যদি আমরা গতির সমীকরণ ভাবি, তাহলে দেখো লম্ব প্রতিক্রিয়া বল R2 আর M2g একে অপরকে ব্যালেন্স করে রেখেছে। তাহলে এর ফোর্স ইকুয়েশন হচ্ছে এর ডান দিকে শুধু টি পরিমাণ দড়ির টান ক্রিয়া করছে, যার প্রভাবে M2 ভরের বস্তুটা এ ত্বরণ নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। তাহলে এর ফোর্স ইকুয়েশন হচ্ছে টি ইজ ইকাল টু M2a এবং R2 ইজ ইকাল টু M2g। তাহলে মূলত আমরা দুটি বলের সমীকরণ পেলাম, যে দুটিকে আমরা কাজে লাগাবো। একটি হলো M1g sin থিটা মাইনাস টি ইজ ইকাল টু M1a এবং দু নম্বরটি হলো টি ইজ ইকাল টু M2a। এই দুটি সমীকরণকে এবার আমরা সমাধান করব। তাহলে আমরা যে দুটি সমীকরণ পেলাম 1 এবং 2, সমীকরণ দুটি হলো M1g sin থিটা মাইনাস টি ইজ ইকাল টু M1a, দ্যাট ইজ ইকুয়েশন 1, এবং টি ইজ ইকাল টু M2a, দ্যাট ইজ ইকুয়েশন 2। তাহলে এই দুটো সমীকরণকে যদি আমরা সমাধান করি, তাহলে দেখো টি এর মান প্রথম সমীকরণে বসানে M1g sin থিটা মাইনাস M2a ইজ ইকাল টু M1a, এবং একে সমাধান করলে আমরা পাচ্ছি a ইজ ইকাল টু, অর্থাৎ বস্তুর সংস্থার ত্বরণ a ইজ ইকাল টু M1 sin থিটা বাই M1 প্লাস M2 ইন্টু g। আর এই এর মান যদি আমরা ওই যে কোনো একটি সমীকরণে, ধরো 2 নম্বর সমীকরণে যদি বসাই, দ্যাট ইজ টি ইজ ইকাল টু M2a, তাহলে আমরা যে দড়ির সাহায্যে বস্তু দুটো যুক্ত সেই দড়ির
টান বা টেনশন ইন দ্য স্ট্রিং নির্ণয় করতে পারবো, দ্যাট ইজ টি ইজ ইকাল টু m1 m2 সাইন থিটা বাই m1 প্লাস m2 ইন্টু জি। তার মানে এই সমীকরণগুলির সাহায্যে, এই বক্স ইকুয়েশনগুলির সাহায্যে যদি তোমার m1 m2 এবং নততলের নতিকোণ থিটার মান জানা থাকে, তাহলে আমরা বস্তু সংস্থার ত্বরণ a এবং দড়িতে উৎপন্ন টান টি বা টেনশন টি নির্ণয় করতে পারি। এইভাবে এই ধরনের সমস্যাগুলিকে সমাধান করা হয়ে থাকে। কাজেই নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টারে ক্রিয়াবল প্রতিক্রিয়া বলের ধারণা এবং ফ্রি বডি ডায়াগ্রাম বা মুক্ত বস্তু চিত্রকে কাজে লাগিয়ে কিভাবে আমরা বিভিন্ন ভরের বস্তু যুক্ত কোনো বস্তু সংস্থা বা সিস্টেম, বডি সিস্টেমের ক্ষেত্রে বা সিস্টেম অফ পার্টিকেলের ক্ষেত্রে আমরা সমাধান করতে পারি, দড়ির টান নির্ণয় করতে পারি এবং সিস্টেমের অ্যাক্সিলারেশন বা বস্তু সংস্থার ত্বরণ নির্ণয় করতে পারি, সেটা আমরা জানলাম। নিউটনের গতিসূত্রের এই প্রয়োগ বা অ্যাপ্লিকেশন অফ নিউটনস লয়ের এই অংশ থেকে থিওরি পোর্শনটি পড়ার পরে তোমাদের জন্য কতগুলি এইচডাব্লিউ প্রশ্ন দেওয়া হলো, যেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে ফ্রি বডি ডায়াগ্রাম কাজে লাগিয়ে অথবা ফ্রি বডি ডায়াগ্রাম ছাড়াও মুক্ত বস্তু চিত্র ব্যবহার না করেও এদেরকে সমাধান করা যায়। তোমাদের যেভাবে সুবিধা সেইভাবে তোমরা এই এইচডাব্লিউ প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করবে। প্রশ্নগুলি দেখে নাও। এখানে দুটি ডায়াগ্রাম দেখানো হয়েছে। এক নম্বরে হচ্ছে নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে দড়ির টান ও সংস্থার ত্বরণ নির্ণয় করো। নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে মানে এখানে যে দুটি ডায়াগ্রাম তুমি দেখতে পাচ্ছ, সেই দুটি ডায়াগ্রামের ক্ষেত্রে যে দড়ি রয়েছে যার সাহায্যে এই কপিকলের উপর দিয়ে বস্তু দুটি কানেক্টেড, সেই দড়ির টানটি এবং সংস্থার ত্বরণ এ নির্ণয় করতে হবে। এক নম্বর ডায়াগ্রামে দুটো নততল রয়েছে যাদের উভয়েরই নতিকোণের মান থিটা। একটির উপর m1 ভরের বস্তু আর একটির উপর m2 ভরের বস্তু বসানো আছে। উপরে একটি কপিকলের সাহায্যে এই দড়িটিকে পাঠানো হয়েছে। এবার m1 এর মান যদি m2 থেকে বেশি হয় তাহলে কি ঘটবে, বস্তুটি কোন দিকে গতিশীল হবে এবং সে অবস্থায় বস্তুর ত্বরণ এবং দড়ির টান নির্ণয় করতে হবে। টি কত এবং এ কত বার করতে হবে। এখানে একটি জোড়া কপিকলকে দেখানো হয়েছে বা ডাবল অ্যাটউডস মেশিন, ডাবল পুলি দেখানো হয়েছে। এই ডাবল পুলি সিস্টেমের ক্ষেত্রেও যদি m1 এর মান m2 থেকে বেশি হয় তাহলে আমাদের বার করতে হবে m2 এর নিম্নমুখী ত্বরণ কত। ইফ m2 গ্রেটার দ্যান m1 হলে m2 এর নিম্নমুখী ত্বরণ কত, বা m1 ভরের বস্তুটা m2 ভরের বস্তুটা কত অ্যাক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামবে। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 2 নম্বর, এটি 1 নম্বর, এটি 2 নম্বর। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 3 নম্বর প্রশ্নটি হলো W2 ওজনের একটি দড়ির সাহায্যে W1 ওজনের একটি বস্তুকে ঘরের সিলিং থেকে ঝোলানো হলো। যদি ঝোলানো হয় তাহলে সিলিং দড়ির উপর কত বল প্রয়োগ করবে। আবার বলছি, W2 ওজনের একটি দড়ির সাহায্যে W1 ওজনের একটি বস্তুকে ঘরের সিলিং থেকে ঝোলানো হলে সিলিং দড়ির উপর কত বল প্রয়োগ করবে। সিলিং মানে হলো ঘরের ছাদ। সিলিং দড়ির উপর কত বল প্রয়োগ করবে। আর লাস্ট কোয়েশ্চেন বা 4 নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি হলো এরকম: নগণ্য ভরের একটি দড়ি সর্বোচ্চ ক্যাপিটাল M কেজি ভার সহ্য করতে পারে। দেখাও যে সর্বোচ্চ যে ভর স্থির অবস্থা থেকে t সময়ে সমত্বরণে h উচ্চতায় এই দড়ির সাহায্যে তোলা যাবে তার মান হল ক্যাপিটাল M বাই 1 প্লাস 2h বাই gt স্কোয়ার কেজি। আর একবার বলে দিচ্ছি, নগণ্য ভরের একটি দড়ি সর্বোচ্চ m কেজি ভার সহ্য করতে পারে। দেখাও যে সর্বোচ্চ যে ভর স্থির অবস্থা থেকে t সময়ে সমত্বরণে h উচ্চতায় এই দড়ির সাহায্যে তোলা যাবে তার মান হলো ক্যাপিটাল M বাই 1 প্লাস 2h বাই gt স্কোয়ার কেজি। এই ভ্যালুটা তোমাকে প্রমাণ করতে হবে। তোমাদের কাজ থাকলো এই এইচডাব্লিউ প্রশ্নগুলির সমাধান করবে এবং অবশ্যই চেষ্টা করবে উত্তরগুলি কি হলো সেটি জানানো। আজকের ক্লাস এ পর্যন্তই থাকলো।